বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। এবং যারা চাকরি প্রত্যাশী ভাই বোন, যারা আজকে খাদ্য অধিদপ্তরের বিগ যে মেগা সার্কুলারটা প্রকাশিত হয়েছিল, এই সার্কুলার সম্পর্কে আজকে আমরা আদ্যপান্ত এ টু জেড বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সো আজকে আমার সাথে আছে আরিফ স্যার এবং আমি আছি সারোয়ার। সো আজকে আমরা দুইজনে খাদ্য অধিদপ্তর সম্পর্কে, খাদ্য অধিদপ্তরের পরীক্ষা, খাদ্য অধিদপ্তরের মার্ক ডিস্ট্রিবিউশন, খাদ্য অধিদপ্তরের সিলেবাস এবং কি কি পড়তে হবে এ টু জেড বিস্তারিত আজকে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আজকের ক্লাসটুকু এবং একটা স্পেশাল ক্লাস হতে যাচ্ছে, কারণ এই ক্লাসের মাধ্যমে তোমরা এই খাদ্য অধিদপ্তর সম্পর্কে তোমাদের যত ধারণা আছে সব পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ, এবং হচ্ছে তোমাদের অনেক কিছু এখান থেকে জানতে পারবা ইনশাল্লাহ। এবং আজকের ক্লাসটা করলে তোমরা খাদ্য অধিদপ্তরে প্রিলিতে কীভাবে একবারই পাশ করতে পারবো, পাশ করার টেকনিক আজকে শেখাবো। এবং খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কবে হতে পারে, রিসেন্ট যে সার্কুলারটা রিসার্কুলার হয়ে প্রকাশ হলো সেটা সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। সো আরিফ স্যার তোমাদের সাথে কথা বলবে, আমি এই ফাঁকে ক্লাসটা শেয়ার করব। আর ক্লাসে যারা যুক্ত হচ্ছ সবাইকে রিকোয়েস্ট করব ঝটপট কমেন্ট সেকশনে জানাবা কে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ, এবং কে কোন জেলা থেকে, জেলার নামটা অবশ্যই মেনশন করবা এবং ঝটপট কমেন্ট করবা। স্যার তোমাদের সাথে কথা বলবে, তারপর আমরা তোমাদের সাথে কথা বলবো। স্যার কথা বলেন। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা ইমরান পাবলিকেশন থেকে যে আজকে আমরা ক্লাসটা নিয়ে আসলাম, খাদ্য অধিদপ্তরের যে অধীনে যে সার্কুলারটা হলো রিসেন্ট, যেটা চলমান যে সার্কুলারটা, এই সার্কুলার নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব। আশা করি আজকের ক্লাসটা তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে। উদাহরণস্বরূপ হিসেবে যদি আমি বলি, যারা হচ্ছে ডিগ্রিতে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং হচ্ছে অনার্সে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, যারা রানিং স্টুডেন্ট আছো এবং হচ্ছে যারা ডিগ্রি এবং হচ্ছে কি স্নাতক অনার্স কমপ্লিট করেছো, প্রত্যেকের জন্য আজকের ক্লাসটা। সো তোমরা যারা একাডেমিক অর্থাৎ ডিগ্রি এবং হচ্ছে অনার্সের চলমান আছো, তোমরাও কিন্তু এই খাদ্য অধিদপ্তরে কী করতে পারো, আবেদন করতে পারো। এবং যদি একটু ভালো করে মানে সঠিক গাইডলাইনে ভালো করে একটু স্টাডি করো, তাহলে হচ্ছে স্টুডেন্ট লাইফে তোমরা একটা জব পেতে পারো খুব সহজেই। আজকের আমরা যে আলোচনার খাদ্য অধিদপ্তরের যে একটা মেগা সার্কুলার, প্রায় 1700 প্লাস হচ্ছে এটার সার্কুলারটা হলো। এই নিয়োগে হচ্ছে তোমরা যারা যারা আবেদন করবা এবং হচ্ছে কারা কারা আবেদন করতে পারবা, এ টু জেড বিস্তারিত হচ্ছে আজকের আমাদের ক্লাসে থাকবে। এবং হচ্ছে পাশাপাশি আমরা আজকে আলোচনা করব একজন স্টুডেন্ট কিভাবে খাদ্য অধিদপ্তরের যে ফ্রিলি পরীক্ষাটা হবে, এমসিকিউ 70 মার্কে মেবি, এই যে মার্কসের পরীক্ষাটা হবে, এই মার্কে কিভাবে এক চান্সে সে ফ্রিলিতে পাস করতে পারে, এটার জন্য আমি আরিফ স্যার এবং হচ্ছে সারোয়ার স্যার আমরা তোমাদেরকে ইনশাআল্লাহ চুলচারা বিশ্লেষণ করে আছে আলোচনা করব। এবং হচ্ছে তোমরা ক্লাসের ভিতরে এই খাদ্য অধিদপ্তর সম্পর্কিত এবং হচ্ছে অন্যান্য যে চাকরি পরীক্ষা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা হচ্ছে নির্দ্বিধায় কমেন্টে জানিয়ে দিতে পারবো। এবং হচ্ছে আমরা ইনশাল্লাহ 100% এই পর্যন্ত হচ্ছে কারেক্ট উত্তর দিয়ে এসেছি এবং হচ্ছে 100% কারেক্ট উত্তর দিব। সো আশা করি সবাই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারতেছো। সো প্রত্যেকে একটু ক্লাসটা শেয়ার করে দিবা, ঠিক আছে? ক্লাসটা শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ড সার্কেলদের সাথে, যারা মূলত তোমাদের সাথে জব প্রিপারেশান নিবে অথবা হচ্ছে কি রানিং স্টুডেন্ট, তারা চাচ্ছে একটা প্রিপারেশান নেওয়ার জন্য। সো আশা করি ক্লিয়ারলি সবাই। আচ্ছা, আমরা একটু কমেন্টগুলো পড়বো, কে কোন জেলা থেকে আমাদের এই মুহূর্তে যুক্ত হচ্ছে এবং কাদের খাদ্য অধিদপ্তরের পরীক্ষা আছে এবং কারা কারা খাদ্য অধিদপ্তরে আবেদন করেছো। সবাই হচ্ছে একটু কষ্ট করে জানাও কমেন্ট করে যে কার কার খাদ্য অধিদপ্তরে তোমাদের পরীক্ষা আছে এবং কারা কারা খাদ্য অধিদপ্তরে আবেদন করেছো বা করবা। হ্যাঁ, এবং রিসেন্টলি কিন্তু ওই সার্কুলারটার পদসংখ্যা বাড়িয়ে কিন্তু আবারও পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 1700 প্লাস। স্যার যেহেতু যেটা বললো, তো 1700 প্লাসে তোমরা কারা কারা আবেদন করতে পারবা আমরা দেখি এই মুহূর্তে। আচ্ছা, আনিসা তাবাসুম স্যার লিখেছে কারা এখানে আবেদন করতে পারবে। এখানে আমরা যারা এইচএসসি পাস করেছো বা ইন্টার পাস করেছো বা যারা অনার্স ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে, ডিগ্রি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে যারা অধ্যয়নরত আছো, তারা সবাই কিন্তু আবেদন করতে পারবা। এখানে অনেকগুলা স্যার পদ রয়েছে, পদের ক্যাটাগরিগুলো স্যার অনেকগুলা ক্যাটাগরি রয়েছে। আমরা এই ক্যাটাগরিগুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পারবা এখানে এই সবগুলা ক্যাটাগরিতে তোমরা সবাই আবেদন করতে পারবা এবং এটা এইচএসসি পাশে। আচ্ছা, হাসান আহমেদ আমাদেরকে সালাম দিয়েছো, কিরণ সালাম দিয়েছো। আচ্ছা, মেহেদি হাসান সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। খাদ্যের পরীক্ষা কোথায় হবে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া থেকে, তারপরে জাহিদা সালাম দিয়েছো আমাদেরকে বাগেরহাট জেলা থেকে। তোমরা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছো এবং যারা যারা ক্লাসে যুক্ত হচ্ছ
করছো সবাই হচ্ছে একটু লাইক বাটনে হিট করবা, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। সবাই হচ্ছে একটা করে লাভ রিয়াকশন ইউজ করো, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। সো আমরা একটু দেখি, আমরা খাদ্য অধিদপ্তরের দেখো বেশ কয়েকটা পদে সার্কুলারটা কিন্তু প্রকাশিত হয়েছে। কি কি পদগুলো, আমরা সেই পদগুলো নিয়ে একটু বিশ্লেষণ করি, সেই পদগুলো একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো কি কি পদ রয়েছে। সো তোমরা যারা যারা এখনো আবেদন করো নাই বা যারা আবেদন করবে বা করেছিলা, তারা এইখানে অনেকটা ধারণা পাবে। দেখো, উপখাদ্য পরিদর্শক, এটা একটা পদ, উপখাদ্য পরিদর্শক। এরপরে দেখো স্মার্টলিপি কাম কম্পিউটার, এটা আরেকটা পদ, স্মার্টলিপি কাম কম্পিউটার। এবং আরেকটা হচ্ছে অডিটর এবং হচ্ছে হিসাব রক্ষক এবং হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক এবং হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার। মনে রাখবা, যেগুলো অফিস সহকারী বা অফিস কাম কম্পিউটার, এগুলো হচ্ছে এইচএসসি পাশে আবেদন করা যায়। অর্থাৎ যারা ডিগ্রি ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছো, ডিগ্রি সেকেন্ড ইয়ারে, অথবা অনার্স ফার্স্ট ইয়ার বা ডিগ্রি সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা অনার্স সেকেন্ড ইয়ার, সবাই কিন্তু এখানে গ্রাজুয়েশন কমপ্লিট লেভেলে সবাই কিন্তু আবেদন করতে পারবা। তাহলে উপখাদ্য পরিদর্শক, স্মার্টলিপি কাম কম্পিউটার, অডিটর, হিসাব রক্ষক, সহকারী কাম উপখাদ্য পরিদর্শক এবং হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার, এইগুলাতে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, স্মার্টলিপি কাম কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর এবং উচ্চমান সহকারী। যেগুলো তোমার কম্পিউটার রিলেটেবল পোস্ট আছে, সবগুলোতে তোমার কম্পিউটারটা জানা থাকতে হবে। এবং কম্পিউটারটা তোমার যখন ভাইভা পরীক্ষা হবে, তখন কিন্তু তোমার কম্পিউটার যে স্পিড কত আছে, তুমি মিনিটে কতগুলা ওয়ার্ড টাইপ করতে পারো, সবগুলা কিন্তু তোমার দক্ষতা যাচাই বাছাই করবে। আর এই যে দেখো, এখানে উপখাদ্য পরিদর্শক একটা পদ আছে এবং আর একটা আছে তোমার সহকারী উপখাদ্য পরিদর্শক। এই দুইটা পদে তোমরা হচ্ছে যারা অনার্স ডিগ্রি বা কমপ্লিট গ্রাজুয়েশন কমপ্লিট, তারা হচ্ছে আবেদন করতে পারবা। আর বাকিগুলো হচ্ছে এইচএসসি পাশে আবেদন করতে পারবা। এই পদগুলোতে পরীক্ষা হয়, বেশিরভাগ হচ্ছে লিখিত পরীক্ষা হয়। আরেকটা বিষয় স্যার, আপনি এটা তো স্যার আপনার ধারণা আছে যে মনে হয় সম্ভবত উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক, এই দুইটা পদে সব থেকে স্যার মনে হয় বেশি আবেদন করা হয়, মনে হয় বেশি প্রার্থী সংখ্যা এবং হচ্ছে এটার পদ সংখ্যাটাও একটু বেশি। আর এটা আছে অফিস সহকারী, এটার মধ্যে থাকে অফিস সহকারী কাম কম্পিউটার, এটার মধ্যে পদ সংখ্যা একটু বেশি থাকে, বাকিগুলা কম কম পদ। তো তোমরা যারা উপখাদ্য পরিদর্শক অথবা সহকারী উপখাদ্য পরিদর্শক অথবা অফিস সহকারী কাম কম্পিউটার, এই পদে যারা আবেদন করবা, এইগুলাতে প্রিলি পরীক্ষা হবে, পাশাপাশি লিখিত পরীক্ষা হবে। কিছু প্রশ্ন এমসিকিউ আকারে আসবে, কিছু প্রশ্ন লিখিত আকারে প্রশ্ন আসবে। সো আমরা এটার পূর্ণাঙ্গ সিলেবাসটা নিয়ে আজকে আলোচনা করব। সবাই খাতা কলম নিয়ে রেডি হও এবং খাতা কলম নিয়ে তোমরা এক পাশে নোট করার চেষ্টা করো। এবং হচ্ছে তোমরা সবাই আমাকে জানাও কে কে খাদ্য অধিদপ্তরে আবেদন করেছো বা আবেদন করবা। যদি তোমরা আবেদন এখনো বাকি থাকে, কারো আবেদন করা বাকি থাকে, তারা ঝটপট আবেদন করে ফেলবা। স্যার আমরা এখানে কি একটু কোন পোস্টে কত জন, এটা কি একটু বলে দিব না? হ্যাঁ স্যার, আমরা বলতে পারি স্যার। জি স্যার, তাহলে হচ্ছে উপখাদ্য পরিদর্শক হচ্ছে আমরা 429 জন স্যার। আচ্ছা, উপখাদ্য পরিদর্শকে হচ্ছে 429 জন, তার মানে স্যার এটা গ্রাজুয়েট মানে স্নাতক লাগে, একদম স্নাতক। যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, উপখাদ্য পরিদর্শক এখানে অনার্স ডিগ্রি কমপ্লিট লাগবে। যারা গ্রাজুয়েশন কমপ্লিট, তারা এখানে পদ সংখ্যা হচ্ছে 429টি, স্নাতক কমপ্লিট। তারপরে স্যার এরপর হচ্ছে স্যার কম্পিউটার আর কি স্যার, হ্যাঁ অফিস সহকারী বা যেটা, এটা হচ্ছে স্যার 13 জনের মতো। আচ্ছা, স্মার্টলিপি কাম কম্পিউটার এখানে মাত্র হচ্ছে 13 জন, এখানে হচ্ছে 13 জনের মতো লোক নিবে। এখানে লোক নিবে কতজন? 13 জন। ঠিক আছে, আমরা একটু কষ্ট করে লিখে দেই তাদেরকে, যাতে তোমাদের পড়তে বা জানতে সুবিধা হয়, টার্গেট সুবিধা হবে। হ্যাঁ সুবিধা হবে। তাহলে স্মার্টলিপি কাম কম্পিউটার এখানে হচ্ছে তোমার 13 জন, এখানে পোস্টের সংখ্যা হচ্ছে 13 জন। এরপরে স্যার এরপর হচ্ছে স্যার আমরা অডিটে একটু দেখি আর কি স্যার। অডিটে, হ্যাঁ অডিটরে, জি অডিটরে বলেন। অডিটে হচ্ছে স্যার আমরা দেখতেছি হচ্ছে 8 জন নিবে আর কি। আচ্ছা, অডিটরে হচ্ছে 8 জন, অডিটরে হচ্ছে 8 জন। তারপরে স্যার এরপর হচ্ছে স্যার হিসাব রক্ষক, যেটা এটা হচ্ছে 3 জন নিবে। আচ্ছা, হিসাব রক্ষক, তাহলে আমরা এটা, হ্যাঁ হিসাব রক্ষক এখানে হচ্ছে 3 জন। জি স্যার, এখানে হচ্ছে 3 জন। এরপর হচ্ছে স্যার আমরা যদি বলি আর কি উপখাদ্য পরিষদ 317 জন নিবে আর কি, উপখাদ্য পরিষদ। ও মাই গড স্যার, এখানে এটার পদ কি স্যার? জি স্যার, এটা হচ্ছে স্যার আবার আপনি একটা বিষয় দেখেন, মাত্র উচ্চ মাধ্যমিক এসএসসি পাস। এটা কি এসএসসি পাস? এসএসসি পাস। ও মাই গড, তোমাদের জন্য একদম সুবর্ণ সুযোগ। তাহলে দেখো, সহকারী উপখাদ্য পরিদর্শক যারা হচ্ছে অনার্স ডিগ্রি পাশে বা হচ্ছে যে পড়াশোনা অধ্যয়নরত আছো, এখানে পদ সংখ্যা 313টি পদ। ও মাই গড স্যার, কয়েকদিন আগে যে আমরা সমাজ সেবা অধিদপ্তরে কয়েকটা পোস্টে 200 না 250 পদে দিয়েছিল, মাত্র 250 এখানে 6 লাখ 7 লাখ আবেদন করেছিল। তা দেখো, এখানে পদ সংখ্যা 317 জন।
এবং এটা এইচএসসি পাশে আবেদন করতে পারবা। যারা এইচএসসি পাশে পরীক্ষা দিবা তারা সবাই, যারা এখনো আবেদন করো নাই, দ্রুত আজকেই সহকারী উপখাদ্য পরিদর্শক এই পোস্টে আবেদন করো এবং চাকরিটা নিশ্চিত হবে ইনশাল্লাহ। এটার প্রশ্ন কিন্তু এত বেশি আহামরি কঠিন প্রশ্ন হয় না, জাস্ট বেসিক সিলেবাসটা একটু ধারণা থাকলে তুমি চাকরি পাবে। আরেকটা বিষয় যে অনেকে আছে উপখাদ্য পরিদর্শক, এটা শুনে কিন্তু মন ভরতেছে না। কিন্তু এখন যদি আমি বলি স্যার ইন্সপেক্টর, তাহলে কিন্তু ঠিক মনে করবে যে আবার বিশাল একটা। আচ্ছা, তাহলে এটা ইন্সপেক্টর বলে, মানে আমরা যেমন ইন্সপেক্টর, ফুড ইন্সপেক্টর, হ্যাঁ ফুড ইন্সপেক্টর বললে তোমরা হচ্ছে এটার মানে একটা স্মার্টনেস লাগে, কথাটার শব্দটার মধ্যে একটু যে আধুনিকতা, মডার্ন একটা ভাব আছে, ঠিক আছে। যাই হোক, এটা হচ্ছে ফুড ইন্সপেক্টর পদে যারা আবেদন করবা তারা হচ্ছে এই পোস্টে আবেদন করবা, ঠিক আছে। এখানে পদ সংখ্যা হচ্ছে 317 জন এবং এটা এইচএসসি পাশে, আমরা সহজ কথায় বলি এইচএসসি পাশে আবেদন করতে পারবা। কিন্তু যারা গ্রাজুয়েশন লেভেল কমপ্লিট তারাও আবেদন করবে, সমস্যা নাই। কিন্তু এখন স্যার আরেকটা কথা স্যার, এখানে কি স্যার এক বা একাধিক পদে স্যার সবাই আবেদন করতে পারবে? অবশ্যই করা যাবে স্যার। তাহলে আরেকটা সুযোগ দেখো, তোমরা যারা মনে করতেছো আমি একটা পদে আবেদন করব না, আমি অন্যান্য পোস্টে আবেদন করব, কেউ হয়তো উপখাদ্য পরিদর্শক, কেউ হয়তো কম্পিউটার জানে, সেই কম্পিউটার অপারেটর পোস্টে আবেদন করবে, কেউ হয়তো অডিটর, কেউ হয়তো হিসাব রক্ষক, কেউ হয়তো তোমার হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক, যে যেটা পদে আবেদন করো একের অধিক। এই গত বছর যে নিয়োগটা হয়েছিল খাদ্য দপ্তরে, জি জি, এইটার এক্সপিরিয়েন্স থেকে যদি আমি বলি যে প্রত্যেকটা স্টুডেন্টই 2টা অথবা 3টা পোস্টে আবেদন করবে নিশ্চিত স্যার। মাশাআল্লাহ। তাহলে দেখো 2টা বা 3টা পোস্টে তোমরা আবেদন করতে পারবা, একের অধিক পোস্টে আবেদন করতে পারবা। সো এইটা তোমাদের জন্য সুবর্ণ সুযোগ এবং এই সার্কুলারটা কিন্তু একটা মেগা সার্কুলার বলা যায় স্যার। স্যার মাস্ট বি মেগা সার্কুলার, এটা মাস্ট বি মেগা সার্কুলার। এবং একটা বিষয় দেখেন, এখানে 1700 প্লাস হচ্ছে কি আমরা বলতে পারি যে সার্কুলার। তো আপনি একটু ভালো করে দেখেন এই বিসিএস এর আপডেট যা 1-2 বছর ধরে, এর আগে তো 1500-1600 ছিল 1500। আচ্ছা, তাহলে দেখো এই যে বিসিএস এর যে প্রার্থীর সংখ্যা বা শূন্য পদের সংখ্যা, যে বিসিএস এর যে পদের সংখ্যা থাকে সেখানেও কিন্তু 1700 বা 1500 প্লাস সামথিং থাকে। তাহলে দেখো খাদ্য অধিদপ্তরে এখানে অলমোস্ট 1700 প্লাস স্টুডেন্ট কিন্তু মানে এখানে পদ খালি আছে, মানে আবেদন করতে পারবা বা ওখানে হচ্ছে যে এই পদের জন্য আবেদন করবা। তাহলে দেখো এটাও কিন্তু একটা মেগা সার্কুলার বলতে পারি আমরা। সো যারা যারা এখনো চাকরি খুঁজতেছো বা চাকরি দরকার, চাকরি পাচ্ছ না, চাকরি দরকার, অনেকে চাকরির জন্য হতাশা, যে একটা সার্কুলার হয় না, অনেকেই স্যার বলে সার্কুলার নাই, পরীক্ষা নাই, কিন্তু সার্কুলার কিন্তু ভিতরে অনেক প্লাস। আমি একটা পরিসংখ্যানে দেখেছি এই মাসে গত কয়েকদিনে, এই 2-3 মাসে 10,000 প্লাস বিভিন্ন পোস্টে মানে বিভিন্ন ডিপার্টমেন্টে সার্কুলার আসছে। 10,000 প্লাস সার্কুলার আসছে স্যার অলরেডি স্যার, এই 2-3 মাসে স্যার, এটা কাউন্টে আমরা জরিপে দেখলাম। হ্যাঁ, এই তাহলে সার্কুলার প্রকাশ হয়ে গেছে। তাহলে আমরা যদি একটু চোখ কান খোলা রাখি, খেয়াল রাখি যে কোন দিন কোন সার্কুলার আসতেছে, কোন পত্রিকায়, কোন ওয়েবসাইটে, এইগুলো দেখে দেখে আবেদন করতে হবে। যারা বেকার আছো, যারা হচ্ছে চাকরি খুঁজতেছো, তাদের কিন্তু এই দেখে দেখে ছোটোখাটো পোস্টগুলো আবেদন করবা। মনে রাখবা, ছোটোখাটো পোস্ট বলে তুমি অবহেলা করলে সমস্যা নাই, তুমি একটা ছোট চাকরি হোক, আগে একটা ছোটোতে ঢুকো, তারপরে যখন তোমার এক্সপিরিয়েন্স হবে, যদি পড়ার সুযোগ থাকে, তার বড় একটা আবেদন করবা বা বড় অন্য কোথাও যেতে পারবা। কিন্তু ছোটোখাটো পোস্ট দেখে অনেকে অবহেলা করে। খাদ্য অধিদপ্তরে একটা খুব মানসম্মত একটা চাকরি, সো তোমরা এখানে আবেদন করবা। স্যার এখানে যে আপনি যেটা বলছেন মানসম্মত, জি, খাদ্য অধিদপ্তর এবং হচ্ছে সমাজসেবার যে জবগুলো, জি পুরাই রিল্যাক্স, হ্যাঁ খুবই রিল্যাক্সেবল বা একদম রিল্যাক্সেবল ফ্লেক্সিবল একটা চাকরি। তোমরা হচ্ছে যে খুবই সুন্দরভাবে আরামদায়কভাবে কাজ করতে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে। আর স্যার এখানে আপনি একটা বিষয়, উপখাদ্য পরিদর্শক এবং হচ্ছে সহকারী খাদ্য পরিদর্শক, এই যে এরা এই পোস্টের যে কাজগুলো আর কি, এটা হচ্ছে স্যার এই যে অডিট আছে না, পর্যবেক্ষণ করা, এরা কিন্তু পুরো গেটআপের জব স্যার। আচ্ছা, তাহলে খুব গেটআপ নিয়ে একদম মানে সুটেড বুটেড হয়ে ঘুরতে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে। সো চাকরিটা যদি নিশ্চিত করতে চাও তাহলে সিলেবাস অনুযায়ী আজকে থেকে পড়াশোনা শুরু করো। এখন থেকে এই যে কোনো একটা বাজারের বই, গাইড বই অথবা আমাদের এখানে সাজেশন পাওয়া যাচ্ছে, যে কোনো একটা বই থেকে ধারাবাহিকভাবে পড়াশোনা করো এবং হচ্ছে নিয়মিত আমাদের ক্লাসগুলো প্র্যাকটিস করো। আচ্ছা, কারা কারা স্যার এখানে খাদ্য অধিদপ্তরে আবেদন করেছো সবাই একটু কমেন্ট করো, জানাও। আবেদনটা এপ্রিলে হবে আর কি স্যার। আচ্ছা, আবেদন এপ্রিলে হবে। আচ্ছা গুড। স্যার এখানে একটা বিগ সার্কুলার হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার, এখানে হচ্ছে 434 জন নেবে স্যার। মাই গড, ও মাই গড, দেখো অফিস সহকারী কাম কম্পিউটার 400 কতজন স্যার? 436 জন। ও মাই গড, আনবিলিভেবল। এটা কি স্যার, বিশ্বাস করা যাচ্ছে না, মানে 436 জন অফিস সহকারী কাম কম্পিউটারে।
তাহলে দেখো অফিস সহকারী যারা এসএসসি পাশে, স্যার এটা মনে হয় সম্ভবত এসএসসি পাশে। তাহলে এখানে স্যার আমরা যদি সাজেস্ট করি যারা রানিং স্টুডেন্ট, হ্যাঁ, তারা কিন্তু এটা আবেদন তো মাস্ট করতেই পারবে। আর স্যার এখানে যেহেতু আবেদন শুরুই হয় না, এপ্রিলে শুরু হবে, সো প্রিপারেশনের সাথে সাথে স্যার কম্পিউটার টাইপের কাজটা একটু যদি এখন থেকে শুরু করি, এখন থেকে কম্পিউটারের টাইপটা একটু বাসায় বসে একটু প্র্যাকটিস করবা। পাশাপাশি যারা এইচএসসি পাস আছো বা ইন্টার পাস আছো তারা এখানে আবেদন করো। এটা ভালো একটা চাকরি, এলাকা ভিত্তিক চাকরি করতে পারবা। এবং হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার পোস্টে দেখো 436টা পোস্ট আছে। কম্পিউটারটা বেসিক নলেজগুলা, কম্পিউটারে কীভাবে বাংলা টাইপ করতে হয়, ইংরেজি টাইপ করতে হয়, এগুলা বাসায় বসে প্র্যাকটিস করো আর এখানে আবেদন করো, চোখ বন্ধ করে আবেদন করো ইনশাল্লাহ, ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে এই চাকরিগুলার সিলেবাস সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথমে একটা কথা বলে রাখি যে তোমরা যখন পড়াশোনা শুরু করবা, স্যার আমার মতামতের সাথে আপনি বলবেন, যে কোনো স্যার ডিপার্টমেন্টের চাকরি যখন সে অ্যাপ্লাই করার পূর্বে তার কিন্তু তার সিলেবাস সম্পর্কে জানতে হবে। তার সিলেবাস সম্পর্কে জানতে হবে, কি কি পরীক্ষায় আসবে এবং কি কি আসতে পারে। এই জন্য স্যার প্রথমে যে কাজটা করতে হবে, বিগত সালের প্রশ্ন দেখতে হবে। সো ফার্স্টে তোমার যে কোনো ডিপার্টমেন্টে তুমি আবেদন করো, তোমার শুরুতেই বিগত সালের প্রশ্ন ব্যাংকটা মাস্ট বি তোমাকে দেখতে হবে। স্যার না হয়তো হচ্ছে আপনি যে বিষয়টা বলছেন, এটা ধরেন ফুডের যে পরীক্ষাটা, জি, এখন যদি আমি অ্যাজ এ ক্যান্ডিডেট একজন প্রার্থী হিসেবে যদি বলি, জি আমি ধরেন খাদ্যতে 2টা 3টা 4টাতে আবেদন করলাম, হ্যাঁ এখন যদি খাদ্য অধিদপ্তরের যদি পূর্বের প্রশ্নগুলো আমি না দেখি, জি আমি বুঝবো কিভাবে তারা এই দাসের প্রশ্ন করে। হ্যাঁ হ্যাঁ, তখন আমার বুঝতে প্রবলেম হয়ে যাবে। তাহলে আমার অবশ্যই যদি বেসিক একটা ধারণা নিতে চাই, অন্তত প্রাথমিক একটা ধারণা অথবা ধরো এবিসি জ্ঞান যেটা তোমার দরকার, সেজন্য অবশ্যই বিগত সালের প্রশ্ন ব্যাংকটা নিতে হবে। প্রশ্ন ব্যাংকটা খুলে দেখতে হবে যে বিগত সালে কোন কোন টপিক থেকে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে, এটা তোমাকে আগে বুঝতে হবে। এবং বিগত সালের যে যে টপিক থেকে প্রশ্ন আসছে এই টপিকগুলো তোমার সিলেবাসে রাখতে হবে যে আমি এই টপিকগুলো পড়বো, তাই না স্যার? এখন আমরা দেখি এটার মানবন্টন সিলেবাস। দেখো শর্ট সিলেবাস এবং মানবন্টন, এখানে দেখো আমরা যে মানবন্টনটা স্যার এখানে দিয়েছি এটা কিন্তু সবগুলা পোস্টের জন্য না, এক একটা পোস্টের জন্য এক এক রকম হতে পারে। তবে ম্যাক্সিমাম পোস্টের জন্য ধরো বাংলায় থাকবে 30 মার্ক, গণিতে হচ্ছে 20 মার্ক, ইংরেজিতে হচ্ছে 30 মার্ক, সাধারণ জ্ঞানে হচ্ছে 20 মার্ক। এটা হচ্ছে ধরো উপখাদ্য পরিদর্শক, খাদ্য পরিদর্শক সহকারী, এভারেজে ধরো সবগুলা পোস্টের জন্য মোটামুটি এই লেভেলের প্রশ্ন হয়। বাংলা থেকে থাকবে 30 মার্ক, গণিত থাকবে 20 মার্ক, ইংরেজি 30 মার্ক এবং সাধারণ জ্ঞান 20 মার্ক। এখন স্যার এটার মধ্যে স্যার আমি দেখছি বেশিরভাগ সময় স্যার এমসিকিউ এর পাশাপাশি লিখিত স্যার রিটেনের টাইপের কিছু প্রশ্ন আসে স্যার, রিটার্ন টাইপের প্রশ্ন আসে, মানে খাতার মধ্যে লিখতে হয় স্যার, লিখতে হয় কিছু এক কথার প্রশ্ন উত্তর দিতে হয়। যেমন বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে, এটা উত্তরটা লিখতে হবে 1971 সাল। যেমন আগে পরীক্ষায় বা অন্যান্য পরীক্ষায় অপশন থাকে, ধরো থাকলো অপশন 1971, 1972, 1952, 1999, কিন্তু এখানে অপশন থাকবে না, এখানে তোমার নিজের ভাষায় এক কথায় উত্তর দিতে হবে। এইটা হচ্ছে তোমার জ্ঞান মানে লিখিত পরীক্ষার একটা প্যাটার্ন। তারপরে ধরো a + b হোল স্কয়ারের সূত্রটা কি লিখো, বা x + 1/b হোল স্কয়ার কত হতে পারে, এরকম কিছু এক কথায় উত্তর দিতে হয় 2/3 বা 2 বা 3 বার লাইনে লিখতে হয়, এরকম কিছু প্রশ্ন থাকে পরীক্ষায়। তো যাই হোক আমরা এটা মানবন্টন দেখলাম। এরপর দেখি আমরা বাংলা সাহিত্য অংশটিকে কি কি পড়তে হবে। স্যার বাংলা সাহিত্যের অংশটুকু আপনি সুন্দরভাবে বিস্তারিত ওদেরকে বলে দেন, সবাই খাতার মধ্যে নোট করো। আমি দেখতেছি যারা আমরা কষ্ট করে ক্লাস করছি এখানে, তোমরা লিখতেছো কিনা একটু খাতার মধ্যে সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানাও। এবং যারা যারা আবেদন করতে চাইছিলা বা করবা আজকেই করে ফেলবা, আর স্যার এটা এপ্রিলে শুরু হবে। আর যারা করছো আলহামদুলিল্লাহ, কিন্তু সবাই মাথায় রাখো খাতার মধ্যে কোনো এক জায়গায় দেয়ালে বা টেবিলের পাশে লিখে রাখো, সার্কুলারটা ডাউনলোড করো। সার্কুলারটা অথবা আমাদের এখানে স্ক্রিনশট না রাখো, মোবাইলের মধ্যে স্ক্রিনশট নিয়ে ডাউনলোড করে মাথায় রাখবা যে আমাদের এটাতে আবেদন করতে হবে, মাস্ট বি। খাদ্য অধিদপ্তরে সবাই আবেদন করবা, ধুমায় আবেদন করবা। যারা বেকার আছো, যারা একটা চাকরি খুঁজতেছো, চাকরি দরকার, যারা একটা চাকরি 3য় 4র্থ শ্রেণীর একটা চাকরি দরকার, 10তম 12তম গ্রেডের চাকরি একটা দরকার, তারা সবাই আবেদন করবা। এটা হচ্ছে যে ফরজ কাজ এখন তোমাদের জন্য। আর স্যার এখানে যে একটা জব যদি প্রয়োজন মনে হয়, হ্যাঁ তাহলে হচ্ছে আমি মনে করি এই সার্কুলারটা হচ্ছে একটা সুবর্ণ সুযোগ জব পাওয়ার। হ্যাঁ এটা হচ্ছে যে তোমার একটা বেস্ট অপরচুনিটি, তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগটা কাজে লাগাও সবাই, এবং সবাই হচ্ছে দ্রুত এই সিলেবাসটা আয়ত্ত করো। বাজার থেকে একটা গাইড বই কিনো, সাজেশন কিনো, আমাদের প্রশ্ন ব্যাংকে আছে, সাজেশন আছে, বা যে কোনো একটা, এবং ধারাবাহিকভাবে আমাদের পর্যায়ক্রমে ক্লাসগুলো করো, ঠিক আছে? আচ্ছা এখানে ঘুষ দিতে হবে না, কোনো ঘুষ দিতে হবে না, যেহেতু এটা কোঠার জন্য আন্দোলন
হয়েছে বর্তমানে বাংলাদেশ তো সবাই জানো, ঘুষ কিন্তু সহজে কেউ নিতেও চায় না, ভয়ে কিছু কাজ করে না। সো মেধার জোর হবে, মেধাই কিন্তু জয়ী হবা। সো এখন থেকে আবেদন করতে হবে। স্যার নিজ জেলায় কি আবেদন করতে হবে? হ্যাঁ, নিজ নিজ জেলা থেকে আবেদন করতে পারবা, টেনশন নাই। এখন সবাই হচ্ছে আরিফ স্যার তোমাদেরকে বাংলা সাহিত্যের অংশটুকু পড়াবে। খাতা কলম নিয়ে এখনই সবাই লেখার চেষ্টা করো, বাংলা সাহিত্য কোন কোন টপিক থেকে কত মার্ক আসতে পারে স্যার এটা তোমাদেরকে পাশে 1 মার্ক লেখা আছে বলে দিবে, ঠিক আছে? সো সবাই হচ্ছে একটু কষ্ট করে, দ্রুত সবাই কষ্ট করে খাতার মধ্যে নোট করো। সবাই রেডি কিনা একটু দেখো, সবাই রেডি কিনা একটু লেখো। আচ্ছা, মেহেদী হাসান আমি করবো স্যার। আচ্ছা, সজীব লিখেছে উপকার্য পরিদর্শক পদে ডিগ্রি পাস দিয়ে করা যাবে। হ্যাঁ, ডিগ্রি পাস দিয়ে আবেদন করতে পারবা, টেনশনের কিছু নাই। তো সবাই হচ্ছে একটু খাতার মধ্যে লিখো, নোট ডাউন করো। স্যার আমাদের খাগড়াছড়ি জেলাতে ঘুষ দিতে হয়। আচ্ছা, আমি খাগড়াছড়ির কথা বলতে পারবো না, তবে যে ঘুষ দেয় সেটা হচ্ছে সে অপরাধ করে, আর যে ঘুষ নেয় সেও অপরাধী, ঠিক আছে? তুমি ঘুষ দিবা না, মেধার জোরে প্র্যাকটিস করো, ঠিক আছে? তো স্যার আপনি হচ্ছে বাংলা সাহিত্যের অংশটা একটু দেখান। আশা করি তোমরা সকলে বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারতেছো। স্যার কিন্তু তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বললো, যেটা হচ্ছে কি তোমরা যদি মনোযোগ সহকারে ফোকাস করে থাকো তাহলে আশা করি অনেক কাজে লাগবে। সো আমরা এখন যে বিষয়টা আলোচনা করব, আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেকটা হচ্ছে জব এক্সামের জন্য বাংলা, ইংরেজি, গণিত এবং হচ্ছে সাধারণ জ্ঞান এই মোবাইলটা একটু ছাড় দাও না, তো মোবাইল একটা এবং আমরা যদি এটা বুঝি বাংলার হিউজ পরিমাণে সিলেবাস অনেক বড়, ইংরেজি সাধারণ জ্ঞান হচ্ছে গণিতের, ঠিক আছে? সিলেবাসগুলো হচ্ছে অনেক বড় বড়। আমরা অ্যানালাইসিস করে দেখেছি খাদ্য অধিদপ্তরের জন্য প্রত্যেকটা পোস্টের জন্য আমরা A to Z হচ্ছে কি বাংলার একটা সিলেবাস সাজিয়েছি তোমাদের সুবিধার জন্য। সো আমরা বাংলা ও সাহিত্য থেকে যে টপিকগুলো দিয়েছি প্রত্যেকেই সাহিত্য, বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আমরা ইনশাল্লাহ নিশ্চিত যে 1 মার্কস অথবা 2 মার্কস তোমাদের থাকবে, ঠিক আছে? সবাই একটু দ্রুত নোট করে রাখবো, ঠিক আছে? 1 নম্বর হচ্ছে কি সাহিত্যের ইতিহাস। এরপর হচ্ছে দেখো মাইকেল মধুসূদন দত্ত থেকে হচ্ছে আমাদের 1 মার্কস ইনশাল্লাহ আমরা আশাবাদী যা থাকবে। এরপর হচ্ছে মুক্তিযুদ্ধের কবিতা, নাটক এবং হচ্ছে উপন্যাস, এগুলো হচ্ছে আমাদের দেখতে হবে। আমরা আমাদের ক্লাসে, আমরা আমাদের ফ্রি ক্লাসে এবং হচ্ছে কি পেইড বেসে বলে দিব যে মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা, নাটক, উপন্যাস কোনগুলো তোমরা পড়বা বেশি জোর দিয়ে, এবং হচ্ছে সাহিত্যের ইতিহাস থেকে কোন টপিকগুলো তোমাদের পড়া উচিত এটা আমরা বলে দিব। সো সবাই একটু দ্রুত লিখে রাখো। এরপরে দেখো বিভিন্ন কবি সাহিত্যিকদের ছন্দনাম ও উপাধি, এইখান থেকে 1 মার্কস ইনশাল্লাহ আসবে। সো আমরা এখানে বলে দিব যে সাহিত্যিক তো অনেকজন আছে, এর ভিতরে আমরা তোমাদের হাতে কলম হচ্ছে 10-15 জন দিব, যে এদের উপাধি এবং হচ্ছে কি ছন্দনামগুলো তোমরা একটু পড়ে নিবা, তাহলে ইনশাল্লাহ কমন পাবো। এরপর হচ্ছে আমরা একটু যদি দেখি পত্র পত্রিকা, ঠিক আছে? পত্র পত্রিকা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পার্ট। পত্র পত্রিকা হচ্ছে কি একটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে 1 মার্কস নিশ্চিত থাকবে। এটা তোমরা যদি প্রিপারেশন নাও তাহলে হচ্ছে বুঝতে পারবো যে পত্র পত্রিকা থেকে প্রত্যেক চাকরি পরীক্ষায় আসেই। এরপর হচ্ছে আমরা যদি দেখি বাংলা ব্যাকরণ, ক্রিয়া ও বিভক্তি থেকে, বাংলা ব্যাকরণের কি ক্রিয়া এবং হচ্ছে বিভক্তি থেকে হচ্ছে তোমাদের 1 নম্বর প্রশ্ন থাকবেই, এবং ক্রিয়া এবং বিভক্তি যেমন হচ্ছে কি এগুলো থাকে কারক টারক থেকে। এরপর হচ্ছে তোমার ভাষার ইতিহাস। এরপর হচ্ছে আমরা যদি দেই যে সন্ধি বিচ্ছেদ থেকে তো 1 মার্কস থাকবে, এটা তোমরাই জানো, এই বিষয়টা হচ্ছে তোমরাই জানো যে 1 মার্কস থেকে থাকবে। বানান শুদ্ধি থেকে হচ্ছে কি থাকবে তোমাদের 1 মার্কস নিশ্চিত থাকবে। এরপর হচ্ছে আমরা যদি এখানে একটু ফোকাস করি ক্রিয়ার কাল, সবাই একটু ভালো করে ফোকাস করো। ক্রিয়ার কাল থেকে হচ্ছে তোমাদের 1 মার্কস, উপসর্গ থেকে তো নিশ্চিত, ঠিক আছে? নিশ্চিত আমরা বলতে পারি শুদ্ধ বাক্য, ঠিক আছে? এখান থেকে আমরা 1 মার্কস ধরে নিলাম, যেহেতু হচ্ছে আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে খাদ্য অধিদপ্তরের বিগত সালের প্রশ্নগুলো যে কোন টপিকসগুলো তারা ফোকাস করে বেশি। এরপর হচ্ছে দেখো সমাজ থেকে এক কথায় প্রকাশ, সমার্থক, কারক, বাগধারা এবং হচ্ছে ধ্বনি ও বর্ণ। স্যার তাহলে আমাদের এখানে স্যার সব থেকে স্যার ধ্বনি বর্ণ চ্যাপ্টারটা এখান থেকে স্যার 2টা প্রশ্ন আসবে, ধ্বনি এবং বর্ণ দিকে 2টা প্রশ্ন আসবে, ঠিক আছে? সো তোমরা সবাই এই যে স্যারে যে বললো বাংলা ব্যাকরণ থেকে মনে রাখবা, গণিতে কেউ হয়তো বা দুর্বল থাকতে পারো অথবা সাধারণ জ্ঞানে অনেক পড়তে পারো না, কিন্তু বাংলা ব্যাকরণের যে স্যারে যে টপিকগুলো বললো এগুলো থেকে মাস্ট বি 100% প্রশ্ন আসবে এবং প্রতি বছর প্রশ্ন আসে। এটা শুধুমাত্র যে খাদ্য অধিদপ্তরের জন্য না, যে কোনো স্যার সিলেবাসের জন্য, যে কোনো চাকরির সিলেবাসের জন্য তোমরা এই প্রশ্নগুলো আয়ত্ত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এইটা হচ্ছে যারা মূলত একটা আমার চাকরি দরকার, হ্যাঁ চাকরি দরকার, তাহলে তোমরা স্টুডেন্টদের জন্য এই সিলেবাসটা মাস্ট বি মাথায় রাখতে হবে, মাস্ট বি, ঠিক আছে? আচ্ছা সবাই হচ্ছে এই যে আমরা রোজা রমজানের দিন কষ্ট করে ক্লাসটা নিচ্ছি, সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করো এবং সবাই হচ্ছে একটু লাইক বাটনে হিট করো। আমরা 125 জন ভাই বোন আছো এখানে, 125 জন।
সবাই হচ্ছে একটা করে লাইক বাটনে হিট করো। আমরা ক্লাসটা যেহেতু কষ্ট করে নিচ্ছি, তোমাদের সর্বোচ্চ পরিমাণ রেসপন্স থাকলে আমরা রেগুলার তোমাদেরকে এইভাবে ক্লাস উপহার দেবো। সবাই হচ্ছে একটু লাইক বাটনে হিট করো, যারা ক্লাসটা পরে দেখবা বা এখন দেখতেছো রিসেন্ট, তারা এখনই লাইভ চলাকালীন সবাই একটু লাইক বাটনে হিট করো, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আমরা রমাদান মাসে এত কষ্ট করে পরিশ্রম করে তোমাদেরকে জন্য ক্লাস নিচ্ছি। সো সবাই হচ্ছে লাইক বাটনে হিট করো, ক্লাসটা যেন পৌঁছায়। প্রত্যেকে লাইক বাটনে হিট করো এবং হচ্ছে তোমরা যে কমেন্ট করতেছো প্রত্যেকের উত্তর দিব আমরা। সো এখানে টেনশন করে প্রত্যেকটা কমেন্টের উত্তর দিব আমরা ইনশাল্লাহ। আচ্ছা দেখি লাইক বাটনটা কে কে হিট করেছো। স্যার এক্সাম কবে হতে পারে? এক্সাম হচ্ছে দেহ বিষয়টা একটু খেয়াল করো, যেহেতু খাদ্য অধিদপ্তর, সমাজসেবা বা প্রাইমারি নিবন্ধন বা যে কোনো যে অধিদপ্তর, ভূমি অধিদপ্তরের সবগুলা পরীক্ষা কিন্তু পেন্ডিং এ আছে। আমরা এখন রিসার্কুলার পাচ্ছি, এই যে সার্কুলারগুলো প্রকাশ হচ্ছে হয়তো সম্ভবত স্যার জুন জুলাই আগস্ট এই মাসে হয়তো বা এই বছরের শেষ দিকে পরীক্ষা একটার পর একটা পরীক্ষা হবে। তখন তোমরা পরীক্ষা দিতে দিতে ক্লান্ত হয়ে যাবা। আর যারা প্রিপারেশনটা এখন থেকে নিবা তারা পরীক্ষা ধুমায় পরীক্ষা দিবা। আর যারা ভাবতেছো পরীক্ষা নাই, সার্কুলার নাই, কি হবে পড়াশোনা করার দরকার কি, তারাই কিন্তু দিন শেষে ঠকে যাবা এবং দিন শেষে তোমরাই পিছিয়ে যাবা, মানে অনেক পিছনে পড়ে যাবা। এখন থেকে প্রিপারেশন নাও, যারা প্রিপারেশনটা ভালো করে এখন থেকে নিবা তারা কিন্তু দিন শেষে আমি যদি গল্প বলি স্যার, ফড়িং আর হচ্ছে কি পিঁপড়া, জি জি, দুইটা প্রাণীর মধ্যে পার্থক্য কি স্যার? পিঁপড়া হচ্ছে আপনার দেখবেন এই যে গ্রীষ্মকালে যে তারা হচ্ছে এই যে ধানের সিজনের সময় ধান কিন্তু এনে তার গর্তে রেখে দেয়, যাতে বর্ষাকালে সে বের না হতে হয়। গুড, বুঝলেন সাহেব? তাহলে তার যে আগে পরিশ্রমটা করলো পরে যে সুবিধার জন্য। এরকম আরো একটা বাস্তব তোমাদেরকে উদাহরণ বলি। তোমাদের গড়ের কোনায় দেখবা কোর ব্যাং থাকে, কোনো ব্যাং থাকে, ব্যাংগুলো দেখবা গড়ের এক পাশে কোনারে সারাদিন বসে থাকে। এরা বাইরে যায় না, কেন যায় না? ওদের শরীরে খাদ্য সঞ্চয় থাকে, ওদের শরীরে যে তাপমাত্রা থাকে, যে খাদ্যটা থাকে, এই খাদ্যটা বসে বসে সে 1 মাস 2 মাস পার করতে পারে। যখন আবার বর্ষার সিজন আসে, যখন দেখবা নদী নালায় পানি চলে আসে, তখন আবার ওই পানিতে চলে যায়। এই কোনো ব্যাংগুলা গড়ের মধ্যে থাকে অথবা গড় থেকে বের হয় মাঝে মধ্যে পোকামাকড় খাওয়ার জন্য। তোমরাও ঠিক সেম টাইপের, তোমরা হচ্ছে যে গড়ে বসে এখন আসো, ঠিক আছে ভালো, কিন্তু এখন থেকে খাদ্য সঞ্চয় করো, এখন থেকে পড়াশোনা করো, এনার্জি গ্রহণ করো, ঠিক আছে? এরপরে তোমরা পরীক্ষা আসলে জাস্ট এগুলা প্রয়োগ করবা, এগুলা অ্যাপ্লাই করবা, ঠিক আছে? ফটাফট অ্যাপ্লাই করবা, ইনশাল্লাহ হয়ে যাবে একটা না একটা। আর টার্গেট রাখো বড়, ঠিক আছে? টার্গেট রাখতে হবে বড়, যে তোমার সামনে যে কোনো চাকরি আসলে তুমি টিকতে পারবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা বাংলা অংশটা দেখলাম, এরপর দেখি আমরা ইংরেজি অংশটা, ইংরেজি সাহিত্যের অংশটা। স্যার এখান থেকে স্যার মুখস্থের বিষয়টা হচ্ছে, স্যার আপনি একটু আগেই বলে দিন মুখস্থ করবে কোন কোন বিষয়গুলো। তোমরা প্রত্যেকে একটু ভালো করে ফোকাস করো যে ইংরেজি বিষয়ে মুখস্থের আইটেমগুলো। আমরা প্রত্যেকে জানি সিনোনিমস, অ্যান্টোনিমস, তারপর হচ্ছে কি ফ্রেজ ইডিয়ম, প্রিপোজিশন, এরপর হচ্ছে আমরা যদি বলি সাবস্টিটিউশন, এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের প্রত্যেকের মুখস্থ করতে হয়। যেমন হচ্ছে আমরা এখানে কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি স্যার, এখানে আমরা ফ্রেজ ইডিয়ম থেকে আপনি লিখেছেন 2 নাম্বার, কিন্তু 2 নাম্বার, হ্যাঁ আমরা ইডিয়ম এবং ফ্রেজ এইখান থেকে 2 মার্কস, এবং 2 মার্কস হচ্ছে জাস্ট মুখস্থ। জি জি স্যার, স্যার জাস্ট কি মুখস্থ। বিগত সালের বিসিএস এর প্রশ্ন, এই প্রশ্নগুলো পড়লে দ্যাটস এনাফ। তোমরা হচ্ছে খাদ্য অধিদপ্তর বিগত সালের প্রশ্ন এবং বিসিএস এর যে প্রশ্নগুলো প্রেসিডিয়ামে আসছে এগুলা মুখস্থ করে ফেলো। স্যার আমরা কিছু কমেন্ট দেখি, রাফি মাহমুদ এইচএসসি পাশে আবেদন করা, হ্যাঁ মাস্ট বি আবেদন করা যাবে, তুমি তো শুরুতেই বলে দিয়েছো। হ্যাঁ এইচএসসি পাশেও তোমরা হচ্ছে আবেদন করতে পারবা। আর এখনো কিন্তু এটার সার্কুলারে আবেদন শুরু হয় নাই, রিসার্কুলার শুরু হবে এপ্রিল থেকে, তাই না? আচ্ছা, তারপরে এখানে মুখস্থের বিষয় আমরা সিনোনিম এবং এখানে 1 মার্ক, অ্যান্টোনিম হচ্ছে এখানে 1 মার্ক। তাহলে মুখস্থের বিষয় হচ্ছে আরেকটা পেয়ে গেছি, একটা হচ্ছে সিনোনিম এবং আছে অ্যান্টোনিমস। তাহলে প্রেসিডিয়াম পেলাম 2টা এবং সিনোনিমস পেলাম 2টা, তাহলে 4 মার্ক। কত মার্ক হইলো? মুখস্থের 4 মার্ক পেয়ে গেছো কমন, ঠিক আছে? এরপর দেখো এখান থেকে স্যার কারেক্ট স্পেলিং মাঝে মাঝে বিগত সাল থেকে দেয়, কারেক্ট স্পেলিং বিগত সালের বিসিএস এর যে কোশ্চেনগুলো আছে এইগুলা বানান ভুল, এইগুলো তোমরা কারেক্ট স্পেলিং বিগত সাল পড়লেও এনাফ, ঠিক আছে? এরপর দেখো সহজ যে গ্রামারগুলা, রাইট ফ্রম দ্য ভার্ব, এটা একদম সহজ, গুরুত্বপূর্ণ, মাত্র 10-12টা রুলস থাকে। এই রাইট ফ্রম দ্য ভার্বের গুরুত্বপূর্ণ রুলসগুলো পড়লে তোমরা ইনশাআল্লাহ পরীক্ষায় কমন পাবে। এছাড়া দেখো পার্টস অফ স্পিচ তো একদম সহজ, জাস্ট নিয়মটা ধারণা রাখবা যে অ্যাডজেক্টিভ থেকে কিভাবে নাউনের রূপান্তর, নাউন থেকে কিভাবে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব থেকে ভার্বে, এই যে কিছু নিয়ম আছে, এই প্রিপোজিশনের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে হবে স্যার। এই প্রিপোজিশন স্যার, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন স্যার বিগত সাল পড়লে কিন্তু কমন।
অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশনগুলো বিগত সালের, এই বিগত সালের এ থেকে শুরু করে জেড পর্যন্ত যতগুলো প্রিপোজিশন আছে, এ বি সি ডি দিয়ে দেখবে বিভিন্ন গাইড বই দেয়া থাকে, এ থেকে যতগুলো আছে, বি থেকে যতগুলো আসছে বিগত সালে, এইগুলো আমরা বুঝতে পারবো। প্রিপোজিশন বলতে পারি যে এ থেকে জেড যত বলছেন যত এ টু জেড, হ্যাঁ এ টু জেড মানে বিগত সালের প্রশ্নগুলো, বিগত সালের প্রশ্ন এ থেকে জেড পর্যন্ত যতগুলো আছে প্রিপোজিশন মুখস্থ করবা, দেখবা কমন আসছে। প্রিপোজিশন অনেক সময় দেখা যায় স্যার দুইটাও কমন আসে, দুইটাও থাকে, ঠিক আছে, এক বা দুইটা থাকে। তাহলে দেখো একদম সহজ। এরপর দেখো এখান থেকে আমরা আরো দেখি সেন্টেন্স কারেকশন, এটা ভালো করে বলবো, এটা একটু কঠিন একটা চ্যাপ্টার। তারপরে হচ্ছে দেখে নিবা ভয়েস চেঞ্জ, স্যার একদম সহজ, এটা নবম দশম শ্রেণীতে আমরা পড়েছি স্যার ভয়েস চেঞ্জ। হ্যাঁ, তো ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়, ভয়েস চেঞ্জের যে মানে একটা তোমার বেসিক একটা সূত্র আছে। ভয়েস চেঞ্জ তোমার সামনেরটাকে পিছনে নিতে হয়, পিছনেরটাকে সামনে নিতে হয়, আমরা এইভাবে পড়ছিলাম ছোটবেলায়, ঠিক আছে। তারপরে বাই লাগাইতে হয়, একটা বাই লাগাইয়া তারপর হচ্ছে স্যার এটা ভয়েস চেঞ্জ করতে হয়। তো আমাদের ক্লাসে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, হ্যাঁ আমরা আলোচনা করব। সো এটা পড়বা, এখান থেকে প্রশ্ন আসবে। এরপরে স্যার লিটারেচারের জন্য স্যার এত পড়ার দরকার আছে? আমি তো মনে করি স্যার বিসিএস এর প্রশ্ন বলে লিটারেচারের জন্য আপনি এখানে যেগুলো দিয়েছেন অল পোয়েটস রাইটার্স ইনফরমেশন, এখানে জাস্ট হচ্ছে অনলি বিসিএস, আর কিছু করতে হবে না। বিসিএস এর যে প্রশ্নগুলো আসছে বিসিএস পরীক্ষায়, শুধুমাত্র বিসিএস পরীক্ষায় সকল রাইটারদের পরিচিতি, তাদের জীবনকাল, তাদের গল্প, কবিতা, উপন্যাসগুলো পড়বা, দ্যাটস এনাফ, ঠিক আছে। জি জি স্যার, বিগত এখানে হচ্ছে লিটারেচার থেকে আমরা স্পেশাল স্যার কোনো আলোচনা হবে না, জাস্ট হচ্ছে স্যার আমরা 50-60 এর মতো প্রশ্ন দেব ইনশাআল্লাহ। এখান থেকেই যে 2 নাম্বার নিশ্চিত থাকবে আর কি স্যার, 2 নাম্বার নিশ্চিত থাকবে ইনশাআল্লাহ। দেখছো, তাহলে আমরা এই লিটারেচার থেকে এই প্রশ্নগুলো করব। তাহলে আমরা এবার দেখে নিলাম ইংরেজি অংশটা, এবার দেখবো হচ্ছে গণিত থেকে কি কি প্রশ্ন আসবে। তো গণিত থেকে আমি তোমাদেরকে বলি, গণিতের হচ্ছে যে যে চ্যাপ্টারগুলো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা মান নির্ণয় এখান থেকে একটা বা দুইটা এমসিকিউ কমন পাবে, এটা 100%। এবং উৎপাদক বীজগণিতের যে সূত্র আছে, উৎপাদকগুলো থেকে এখান থেকে একটা প্রশ্ন আসবে এবং মান নির্ণয় থেকে 2টা আসবে, ঠিক আছে। এরপরে দেখো সহজ চ্যাপ্টার লগ সূচক, এখান থেকে 2টা 100% কমন আসবে। এই চ্যাপ্টারগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধুমাত্র খাদ্য অধিদপ্তর না, সমাজসেবা, ইউনিয়ন সমাজসেবা, পরিবার পরিকল্পনা, যে কোনো চাকরির জন্য তোমরা দেখবা। এখন হচ্ছে আমরা বাস্তব সংখ্যা যেটা, এটা তো আচ্ছা বাস্তব সংখ্যা, এখান থেকে স্যার মৌলিক সংখ্যাটা পড়লেই হবে, মৌলিক সংখ্যাটা এনাফ। পাটিগণিত থেকে মৌলিক সংখ্যাটা পড়বা। এরপর দেখো অনুপাতের যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা পড়বা। এরপর শতকরা, সুদ কষা এবং হচ্ছে লাভ ক্ষতি, এই চ্যাপ্টারটা মাসবি পড়বা। লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে একটা অঙ্ক পাবে, কমন পাবে 100%, এবং শতকরা থেকে একটা অঙ্ক 100% কমন পাবে। সো এই হচ্ছে তোমার গণিতের। আর কিছু হচ্ছে তোমার আমরা জ্যামিতির অংশ দেখাই। দেখো লসাগু গসাগু এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, এটা হচ্ছে বীজগণিত, পাটিগণিত সবার জন্য একটা। এরপর দেখো আমরা বৃত্তের গঠন, বৃত্তের যে সংজ্ঞাগুলো আছে, বৃত্তের যে সূত্রগুলো আছে, এটা স্যার প্রতি চাকরি পরীক্ষা আমি দেখতেছি যে বৃত্ত থেকে প্রশ্ন আসে। এখানে এই যে যেটা আমরা সার্কেল রাখলাম, জি এই বৃত্ত থেকে প্রতি বছর বৃত্তের পায়ের সূত্র, বৃত্তের পরিধি, বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাস, এই সবগুলা সূত্র থেকে 100% প্রতি বছর প্রশ্ন আসে। সো তোমরা মাস্ট বি এই বৃত্তের যে চ্যাপ্টারটা আছে অবশ্যই পড়ে ফেলবা, ঠিক আছে। এরপর দেখো আমরা বিভিন্ন ধরনের ত্রিভুজ আছে, ত্রিভুজগুলা পড়বা। এরপরে রম্বস, চতুর্ভুজ, ত্রিভুজ, এগুলা মাস্ট বি পড়লে এখান থেকে কমন আসবে। আরেকটা চ্যাপ্টার আছে পরিমাপ, পরিমাপের যে নবম দশম শ্রেণীর যে অঙ্কগুলো আছে, পরিমাপের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয়, অথবা পুকুরের পাড়ের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, ক্ষেত্রফল নির্ণয়, ক্ষেত্রফল নির্ণয়। অষ্টম শ্রেণীর কিন্তু একটা অধ্যায় আছে, অষ্টম শ্রেণীর একটা অধ্যায় আছে। এই পরিমাপের চ্যাপ্টারটা ভালো করে পড়বা। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, দৈর্ঘ্য প্রস্থ নির্ণয়ের সূত্র, এরপরে তোমার হচ্ছে তোমার এরকম বিভিন্ন ধরনের যে একটা সূত্র আছিল, ভুলে গেছি স্যার। এখানে এই যে আমরা যে একটা পুকুরের প্রস্থ দৈর্ঘ্য 2 মিটার হ্রাস করলে পরে আছে এটা মাঝখানের পুকুরের পাড়ের দৈর্ঘ্য কত, বা জমির রাস্তার দৈর্ঘ্য কত, এরকম টাইপের অঙ্ক কিন্তু আসে। তো যাই হোক এগুলা পড়বা। এরপরে আমরা চলে যাচ্ছি সাধারণ জ্ঞানে। স্যার সাধারণ জ্ঞানটা একটু আপনি আলোচনা করেন। যে প্রত্যেকে একটু ভালো করে ফোকাস করো, যে আমরা তোমাদের স্যার যে বিষয়টা আলোচনা করলো, এখানে দেখো 4টা পয়েন্ট, যে 4টা পয়েন্ট বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ, এই 4টা পয়েন্ট থেকে ম্যাক্সিমাম স্টুডেন্টদের যে তোমার ইংরেজি অথবা গণিত 2টা থেকে একটা প্রবলেম থাকে। এখানে তোমরা যারা আছো তোমাদেরকেও যদি আমরা প্রশ্ন করি এক এক করে, যে তোমাদের গণিত অথবা ইংরেজি 2টা থেকে একটা প্রবলেম আছে। সো প্রত্যেকটা চাকরি পরীক্ষার জন্য হচ্ছে প্লাস পয়েন্ট হচ্ছে কি বাংলা এবং সাধারণ জ্ঞান। যদি কোনো শিক্ষার্থীরা বাংলা এবং সাধারণ জ্ঞানে খারাপ করে
ঠিক আছে, তাহলে হচ্ছে কি তার না টিকার সম্ভাবনা 100%। এটা হচ্ছে আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। বাংলা এবং সাধারণ জ্ঞান এখানে যে ফুল মার্কসটা আছে, এটা মানে ফুল মার্কস পেতে হতো অথবা 1 অথবা 2 নম্বর কম পেতে হতো। কিন্তু যদি তোমার এখানে ধরো বাংলাতে আসলো 20 নম্বর, তুমি যদি এখানে 14 তুলো, তাহলে হচ্ছে নেভার, কখনোই তোমার একটা রেজাল্ট আসবে না। কিসের জন্য? কারণ বাংলা এবং হচ্ছে সাধারণ জ্ঞান দুইটা টপিকস প্রত্যেকটা শিক্ষার্থী এখানে ভালো করে। জাস্ট হচ্ছে ঝামেলা কোথায় হয়? গণিত এবং গণিত ইংরেজিতে। সো তোমাদের এই পয়েন্টগুলো একদম স্ট্রং থাকতে হবে। স্ট্রং থাকার পরে এরপর হচ্ছে তোমরা চেষ্টা করো গণিত ইংরেজিতে আস্তে 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 ডে বাই ডে তোমরা হচ্ছে এখানে ইনক্রিজ হওয়ার জন্য, আদারওয়াইজ নট পসিবল। সো প্রত্যেকেই ভালো করে ফোকাস করো। যে আমি আবার রিপিট করতেছি তোমাদের সুবিধার জন্য, তোমরা প্রত্যেকেই বাংলা এবং হচ্ছে সাধারণ জ্ঞান এইটার থেকে যাতে 20 থেকে তোমরা 18-19 এরকম মার্কস আসে। কারণ কিসের জন্য? গণিত এবং ইংরেজি দুইটা থেকে একটা তোমাদের কঠিন হয়ে যাবে। সো কঠিন যেহেতু হয়ে যাবে, এখানে যদি গণিত তোমাদের কঠিন হয় এবং হচ্ছে যদি সাধারণ জ্ঞান যদি না পারো তাহলে টিকবা কেমন? সো আমি আবার বলতেছি, দেখো যে এখানে যদি আমরা বলি যে বাংলা, ঠিক আছে, বাংলা থেকে যদি তোমাদের ধরো 20 মার্কস আসলো, যে সাধারণ জ্ঞানে 20 মার্কস, এইখানে তোমার 18 করে কাউন্ট করার চেষ্টা করবো, যাতে তোমাদের ইংরেজি অথবা গণিত তোমাদের যার যেটা উইক পয়েন্ট, দুর্বল পয়েন্ট, এইখানে যাতে একটু কম মার্কস পেলে এভারেজে মার্কস আশা করি বুঝাতে পেরেছি। সো আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে খাদ্য অধিদপ্তরের জন্য, ঠিক আছে, খাদ্য অধিদপ্তরের জন্য তোমরা যে টপিকসগুলো সাধারণ জ্ঞানের যে টপিকসগুলো পড়বা, এগুলো হচ্ছে আমরা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো। সাধারণ জ্ঞান, সো সাধারণ জ্ঞানের জন্য খাদ্য অধিদপ্তরের প্রথমে হচ্ছে বর্তমান সময়ের প্রশ্ন, বাংলাদেশের আলোচিত ঘটনা, যেটা হচ্ছে আমরা বলি সাম্প্রতিক প্রশ্ন, যেটার সাথে তোমরা প্রত্যেকেই পরিচিত। কি যে স্যার সাম্প্রতিক প্রশ্ন নিয়ে আলোচনা করেন, এই সাম্প্রতিক প্রশ্ন থেকে আমরা তোমাদেরকে বলে দিলাম ইনশাল্লাহ 2, 3, 4 এরকম মার্কস থাকবে। 2, 3, 4 এরকম মার্কস থাকবে কোথা থেকে? সাম্প্রতিক বিষয় নিয়ে। সো এরপর হচ্ছে দেখো বাংলাদেশ বিষয়গুলির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মুক্তিযুদ্ধটা, অর্থাৎ বাংলাদেশ বিষয়গুলির ভিতরে হচ্ছে 1947 থেকে 71, 47 থেকে 71 এই সময়টা হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ। সো এই বিষয়ে তোমাদের একটা ভালো ধারণা থাকতে হবে, যেটা হচ্ছে আমরা আমাদের এই সাজেশনে উল্লেখ করে দিয়েছি। অর্থাৎ মুক্তিযুদ্ধ, এরপর হচ্ছে নদ-নদী শিল্প, সংবিধান, সংবিধান থেকে তো মাস্ট বি থাকবে 1 মার্কস, এবং হচ্ছে কি জাতিসংঘ, জাতীয় সংসদ, এবং হচ্ছে কি জাতিসংঘ। এই যে এখানে 3টা আমি তোমাদেরকে আন্ডারলাইন করলাম। অর্থাৎ বাংলাদেশ বিষয়াবলীর ভিতরে মুক্তিযুদ্ধটাকে খুবই গুরুত্ব দিবা। এরপর হচ্ছে সংবিধান এবং হচ্ছে জাতিসংঘের যে 6টা অঙ্গ সংস্থা আছে, এগুলো শাখা প্রশাখা নিয়ে একটু সবাই জানার চেষ্টা করবো। এরপর হচ্ছে যদি আমরা বলি যে তোমরা একটু ভালো করে দেখো বাংলাদেশের বিভিন্ন প্রকল্প, বাংলাদেশের বিভিন্ন প্রকল্প, যেমন হচ্ছে কি মেগা প্রজেক্ট আর কি, যেটা যদি বলি মেট্রো রেল, পদ্মা, কর্ণফুলী, যা যা আলোচিত আছে, এই যে আমরা যদি বলি শাহজালাল আন্তর্জাতিক তৃতীয় টার্মিনাল, ঠিক আছে, এইগুলো নিয়ে হচ্ছে কি তোমাদের একটু জানতে হবে। এরপর হচ্ছে দেখো সাম্প্রতিক প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক যে ইস্যুগুলো, ঠিক আছে, যে ইসরায়েল, ফিলিস্তিন, রাশিয়া, ইউক্রেন, পর হচ্ছে আমরা যদি বলি ভিয়েতনাম এবং হচ্ছে কি চীন, এই যে সংঘর্ষগুলো এবং হচ্ছে আন্তর্জাতিক যে বিষয়গুলো, এগুলো হচ্ছে তোমাদের মাস্ট একটু ভালো ধারণা থাকতে হবে। এটা হচ্ছে কি আন্তর্জাতিক সাম্প্রতিক। এরপর হচ্ছে দেখো আমি মাত্র তোমাদেরকে যেটা বললাম, স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোর উপর, এগুলো হচ্ছে সম্পর্কে একটু জানবা, কারণ এগুলো হচ্ছে কি বাংলাদেশের বিষয়, কিন্তু বাংলাদেশের সম্পদ। এরপর হচ্ছে দেখো সবাই ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং হচ্ছে মুক্তিযুদ্ধের সেক্টর, এই সেক্টর থেকে তো মাস্ট তোমাদের একটা মার্কস থাকবেই। মুক্তিযুদ্ধের সেক্টর মানে চট্টগ্রাম কোন সেক্টরে ছিল, অথবা হচ্ছে 2 নম্বর সেক্টর কমান্ডার কি ছিল, এরকম প্রশ্ন তোমাদের মাস্ট বি থাকবেই ইনশাল্লাহ। সো আশা করি তোমরা এটা বিষয়টা বুঝেছো। এরপর হচ্ছে কি আমরা তোমাদেরকে যদি বলি আর কি বিভিন্ন চুক্তি, ভারত বাংলাদেশ অথবা বাংলাদেশের সাথে চীনের যে চুক্তি, পাকিস্তানের যে চুক্তি, শ্রীলঙ্কার যে চুক্তি, অথবা বিভিন্ন দেশে সৌদি আরবের চুক্তি, এই চুক্তিগুলো তোমাদের একটু ডেটটা জানতে হবে এবং হচ্ছে কি রিলেটেড এটা হচ্ছে জানতে হবে, ঠিক আছে। যেমন হচ্ছে এই চুক্তির বিষয় নিয়ে হচ্ছে আমরা যদি এখানে আন্তর্জাতিক কিছু চুক্তি যদি বলি, অথবা আন্তর্জাতিক কিছু বলে যে কনফারেন্স অফ দ্য পার্টি, জলবায়ু নিয়ে যে পরিবর্তন, এখানে যদি আমরা বলি আন্তর্জাতিক যে সাম্প্রতিকটা যদি একটা প্রশ্ন করি তোমাদেরকে, যে কপ অর্থাৎ 30, ঠিক আছে, কনফারেন্স অফ দ্য পার্টি 30তম জলবায়ু বিষয়ক সম্মেলনটা কোথায় হবে 2025-এ? উত্তরটা কি? উত্তরটা হচ্ছে ব্রাজিল। এবং হচ্ছে 29তম কোথায় হয়েছিল, 28তম কোথায় হয়েছিল, এগুলো জানতে হবে। এগুলো হচ্ছে আন্তর্জাতিক খুবই গুরুত্বপূর্ণ টপিকস। এরপর হচ্ছে দেখো বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত, রোহিঙ্গা সমস্যা নেই, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের রোহিঙ্গা নিয়ে হচ্ছে একটা সুন্দর কথা বললো। সো রোহিঙ্গা ইস্যুটা হচ্ছে তোমাদের মাস্ট বি মাথায় থাকতে হবে, কিন্তু এগুলো হচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আলোচনা। এরপর হচ্ছে দেখো এখান থেকে তো 1 মার্কস থাকবে।
থাকবেই। যেমন হচ্ছে তোমরা এই যে গত যে শুক্রবার মেবি পরীক্ষাটা গেছিল ঢাকা ক্যান্টনমেন্টে, এখানে যদি দেখো তোমরা যে মঙ্গোলিয়ার রাজধানী কি এবং হচ্ছে মুদ্রা, এটা কিন্তু আসছিল। সো তাহলে হচ্ছে রাজধানী মুদ্রা এগুলো হচ্ছে তোমাদের ভালো করে জানতে হবে। গুরুত্বপূর্ণ যে কিছু দেশ আছে এগুলো হচ্ছে বেশি করে ফোকাস করে প্রশ্নের দিকে। এরপর হচ্ছে কি পুরস্কার সম্মাননা, ঠিক আছে, পুরস্কার হচ্ছে কি সম্মাননা, এটা একটু জানতে হবে। খেলাধুলা, খেলাধুলা এখন যদি বলি এই যে তোমার 11তম আসর বিপিএল এর যে আসর কোন দল হচ্ছে তারা নিয়েছিল, ঠিক আছে, এরকম হচ্ছে কি তোমাদের সাম্প্রতিক খেলাধুলা নিয়ে তোমাদের জানতে হবে। অথবা আমরা যদি বলি 23তম বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে, কয়টি দেশে হবে, কোন দেশে অনুষ্ঠিত হবে, কয়টি দেশ নিয়ে অংশগ্রহণ করবে। সো এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। এর হচ্ছে দেখো রোগ ব্যাধি জিন কোষ পরিমাপ, এই বিজ্ঞান সেক্টর থেকে হচ্ছে তোমাদের 2-3 মার্কস থাকবেই, 2-3 মার্কস হচ্ছে তোমাদের থাকবেই। এরপর হচ্ছে দেখো আমরা আরেকটা প্রযুক্তি, তার হচ্ছে কম্পিউটার, ইন্টারনেট, গুগল, ফেসবুক, তার হচ্ছে কি 3G 4G, ঠিক আছে, বিভিন্ন দেশের ইন্টারনেটের স্পিড, কিছু পূর্ণরূপ। এই যে পূর্ণরূপটি প্রত্যেকেই স্টার মার্কস দিয়ে রাখো, প্রত্যেকেই, ঠিক আছে, এভরিবডি প্রত্যেকে একটু স্টার মার্ক দিয়ে রাখো। যে রম হচ্ছে কি রমের পূর্ণরূপ, তার হচ্ছে র্যামের পূর্ণরূপ WW, তার হচ্ছে CP CD, ইন্টার, তার হচ্ছে কি নেট, তার হচ্ছে কি ল্যান্ড, তার হচ্ছে কি ওয়ান, ঠিক আছে। এই পূর্ণরূপগুলো তোমাদের মাস্ট বি জানতে হবে। আরেকটা হচ্ছে যে আমরা বলি ALU, অ্যারিথমেটিক লজিক ইউনিট, এগুলো হচ্ছে কি আমরা বলতে পারি, এবং হচ্ছে বাংলাদেশের বিভিন্ন দ্বীপ। স্যার তাহলে হচ্ছে কি আমরা এগুলো কাজ করতে পারি কিনা? আচ্ছা, তাহলে দেখো তোমরা বাংলাদেশের বিভিন্ন যে নদ নদী আছে, দ্বীপ আছে, সাগর, সমুদ্র, বাংলাদেশের সব থেকে সাগর বা বিশ্বের সব থেকে বড় নদীর নাম কি, বড় সমুদ্রের নাম কি, সাগরের নাম কি, এই প্রশ্নগুলো কিন্তু প্রতি বছর বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে। তো দেখো যেগুলো স্থায়ী মার্ক, আমরা এখানে সাধারণ জ্ঞানের বিষয়টা হচ্ছে তোমরা দুই ভাগে বিভক্ত করবা, সাধারণ জ্ঞানটা দুই ভাগে বিভক্ত করবা, একটা হচ্ছে স্থায়ী এবং হচ্ছে অস্থায়ী। যে মার্কগুলো স্থায়ী মার্ক, যে টপিকগুলো স্থায়ী প্রতি বছর প্রশ্ন আসে সেগুলো আগে পড়বা, যেগুলো অস্থায়ী সেগুলো পরীক্ষার আগে রিভিশন দিবা। অস্থায়ী মার্কের মধ্যে স্যার কেমন, একটা হচ্ছে সাম্প্রতিক প্রশ্ন, সাম্প্রতিক যে বিষয়টা সেটা হচ্ছে অস্থায়ী মার্ক, এবং খেলাধুলা বা বিজ্ঞান তথ্য প্রযুক্তি এগুলা অস্থায়ী মার্ক হিসেবে তোমরা পরীক্ষার আগে কিছু পড়বা। হ্যাঁ, ধরো এখন রিসেন্টলি যেমন স্যার যে বিমান হেলিকপ্টার আবিষ্কার করে ফেলছে, বিমান আবিষ্কার করছে একজন জুলহাস নামে এক ছেলে। এই প্রশ্ন আসতে পারে যে বিজ্ঞান থেকে যদি প্রশ্ন আসে যে প্রথম কে হচ্ছে হেলিকপ্টার আবিষ্কার করেছে বা বিমান আবিষ্কার করছে বাংলাদেশের মধ্যে, কোন ছেলের বাড়ি কই, নাম কি, ইত্যাদি আসল বিষয়। তো এখান থেকে তোমার একটা প্রশ্ন আসতে পারে, ধরো 2021 সালে যে তোমার নোবেল পুরস্কার পেয়েছে কে কে, অথবা 2025 সালে যারা বিভিন্ন ধরনের যে একাডেমিক পুরস্কার 21 পদক, 21 পদকগুলা কে কে পেয়েছে, স্বাধীনতা পুরস্কার। তো এই প্রশ্নগুলো হচ্ছে তুমি বাংলা একাডেমি পুরস্কারগুলা, তো এইগুলো হচ্ছে তোমার পরীক্ষার আগে পড়বা। এইগুলো হচ্ছে প্রতি বছরে আপডেট হয়, প্রতি বছরে আপডেট কিছু প্রশ্ন আগে পড়বা। কিন্তু স্থায়ী মার্কের মধ্যে যেমন ধরো আমরা তোমাদেরকে এখানে বলি, যেমন বাংলাদেশের নদ নদী, দ্বীপ, সাগর, মহাসমুদ্র, এগুলো 100% প্রশ্ন আসে। এরপর আরেকটা প্রশ্ন আছে, দেখো এখান থেকে বাংলাদেশের যে আমাদের যে মুক্তিযুদ্ধের সংবিধান, এইগুলো হচ্ছে স্থায়ী মার্ক। এই যে মুক্তিযুদ্ধের বিষয়টা প্রতি বছর থেকে প্রশ্ন আসে, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ বিষয়, সংবিধানে আমাদের কততম অনুচ্ছেদ আছে, কততম অনুচ্ছেদ সংশোধন হয়েছে, সংবিধান কতবার সংশোধিত হয়েছে, এই সমস্ত পদগুলো আসে। সংবিধানের তফসিল কয়টা, সংবিধানের এই আসল বিষয়গুলো জাতীয় সংসদ থেকে আসবে না। তারপর দেখো আসতে পারে হচ্ছে তোমার জাতিসংঘের দেখো এই যে একটা রিসেন্ট স্যার সাম্প্রতিক হয়ে গেছে স্যার, বলতে পারেন স্যার, বললে স্যার আপনাকে এই ইফতার আজকে মানে আমি আমার পক্ষ থেকে পার্টি স্যার আজকে কালকে জাতিসংঘের মহাসচিব, গুড, জাতিসংঘের মহাসচিব কিন্তু গতকালকে বাংলাদেশে আসছে। এটা একদম রিসেন্ট চাকরি পরীক্ষায় ফটাফট 1 মার্ক এটা আসবেই। জি স্যার, স্যার এটা কিন্তু মানে জাতিসংঘের মহাসচিবের নাম কি, প্রশ্ন আসে 2-3টা প্রশ্ন হয়। জাতিসংঘের মহাসচিব আসছে, এটা যে কবে আসছে তারিখটা, একটা কততম বাংলাদেশের সফর বা জাতিসংঘের মহাসচিব কত তারিখে আসছে, এবং হচ্ছে বাংলাদেশে জাতিসংঘের মানে যে মহাসচিব কততম যে বলছেন, হ্যাঁ কততম, এবং মহাসচিব কততম ছিল, এবং এই মহাসচিবের এই আসার উদ্দেশ্য কি বা কি উদ্দেশ্যে আসছে, বাংলাদেশের জন্য কি বার্তা বয়ে এনেছে, বাংলাদেশের জন্য কি কি আছে, এই সমস্ত, যেমন রোহিঙ্গা তোমার কি বলা হয় এটা প্রত্যাবর্তন না কি বলে স্যার, রোহিঙ্গা এক জায়গা থেকে স্থানান্তর করবে, অভিগমন, যে রোহিঙ্গা যে এইখান থেকে তাদেরকে নিয়ে যাবে তাদের দেশে,
এটা আগামী রোজার ঈদে বা কোরবানি ঈদের আগে বলছে যে রোজায়। তো এটা কিন্তু একটা মাইল ফলক। তো আমরা এই যে একটা সাম্প্রতিক প্রশ্ন কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে স্যার? এই প্রশ্ন তো এই যে বললেন যেটা সাম্প্রতিক নিয়ে কত তারিখে আসছে, কি কি চুক্তি হয়েছে, কি কি চুক্তি হয়েছে, ওনার নাম কি, উনি কোন দেশের স্যার অনেকগুলো প্রশ্ন, উনি কোন দেশের নাগরিক এবং উনি কততম জাতিসংঘের সদস্য মহাসচিব এবং হচ্ছে যে উনার নামটা কি, বুঝতে পারছো? তো এটা নিয়ে অনেক প্রশ্ন আসতে পারে। তো যাই হোক আমরা এই বিষয়গুলো একটু দেখব এবং বাংলাদেশের সাথে ভারতের যে সীমান্ত আছে, বাংলাদেশ ভারতের যে মায়ানমারের মধ্যে যে সীমান্তগুলো আছে, সীমান্ত নদীগুলো আছে, সীমান্ত দৈর্ঘ্য পথ, সীমান্ত এলাকা জেলাগুলা, এইগুলো আসতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি বলেছেন, বাংলাদেশের সাথে ভারতের যে সীমান্তটা, সীমান্ত নিয়ে কিন্তু বাংলাদেশ ভারত একটা উত্তেজনা মুহূর্ত, কিন্তু উত্তেজনা মুহূর্ত। তো এখানে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সীমান্তবর্তী জেলা কতগুলো আছে এবং জেলার দৈর্ঘ্য কতগুলা, বা উপজেলা বা জেলা হচ্ছে তোমার এই তাদের যে দৈর্ঘ্যটা কতটুকু, এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। এবং আমরা নদীও আসতে পারে যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সীমান্তবর্তী বা নদী কোনটা, যেমন নাফ নদী একটা আছে, আমরা জানি না। তো এরকম আর কি। যাই হোক আমরা এই প্রশ্নগুলো দেখবো। এরপরে স্থায়ী মার্কের মধ্যে দেখো আমরা একটা বলি কম্পিউটার ইন্টারনেট, এগুলা এই যে সারের পূর্ণরূপগুলা বলছে, রুম র্যামের পূর্ণরূপগুলা, ল্যান ওয়ানের পূর্ণরূপগুলা, ইন্টারনেটের পূর্ণরূপগুলা, এগুলো তোমরা মাস্ট মুখস্থ করবা। এরপর দেখো এখান থেকে আরেকটা জিনিস, সৌরজগৎ, সৌরজগতের যে গ্রহগুলো আছে, গ্রহ উপগ্রহ নক্ষত্র, হ্যাঁ, বুধ বৃহস্পতি নেপচুন প্লেটো, এই যে গ্রহগুলো আছে, এই গ্রহগুলো সম্পর্কে তোমার একটা ধারণা রাখতে হবে। সো আমাদের এই বিষয়গুলো হচ্ছে মাথার মধ্যে মুখস্থ করা, জটপট বলে ফেলছি, তোমরা জটপট তোমরা মুখস্থ করতে হবে। আমরা যেমন বলে ফেলছি তোমরা তোমাদের এটা পরে আয়ত্ত রাখতে হবে, বুঝতে পারছো? তো আজকে এই ছিল সাধারণ জ্ঞানের মোটামুটি একটা আলোচনা। তো যারা খাদ্য অধিদপ্তরে আবেদন করবা, ঠিক আছে, যারা ইনশাল্লাহ আজকে যে আমরা সিলেবাসটা তোমাদের খাদ্য অধিদপ্তরে দেখাইলাম এবং এই মেইন টপিকটা অ্যানালাইসিস করে দেখাইলাম, ইনশাল্লাহ আশা করি 60% মতো কমন পাবা, বা 60 বা 70% ইনশাল্লাহ কমন পেতে পারো ইনশাল্লাহ আমাদের সাজেশনটা দেখে। তো এখন যারা আমাদের এই সাজেশনটা নিতে চাও তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। যারা পিডিএফ কপি নিতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ 01902147108 এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো। হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের সাজেশনগুলো সংগ্রহ করো। ইনশাল্লাহ আশা করি পিডিএফ কপিটার মূল্য হচ্ছে অনলি 150 টাকা। আমাদের যে সাজেশনটা আছে এই সাজেশনটার মূল্য হচ্ছে অনলি 150 টাকা এবং ব্যাখ্যা সহকারে। এবং বিগত সালের স্যার একটা প্রশ্ন ব্যাংক কিনলেও তো স্যার 200-250 টাকা লাগে, 200-250 টাকার নিচে কিন্তু একটা প্রশ্ন ব্যাংক পাওয়া যায় না। তো আমরা এই প্রশ্ন ব্যাংকটা ব্যাখ্যা সহকারে তোমাদেরকে দিব, সাজেশন দিব, পাশাপাশি তোমরা 150 টাকায় সফট কপিটা মোবাইলে বসে স্মার্টফোনটা ব্যবহার করতে পারবা। স্মার্টফোনের যে ব্যবহার এটা করতে পারো ঘরে বসে। 150 টাকা ব্যাপার না, টাকা অনেকভাবে নষ্ট হয়ে অপচয় হয়। এই যুগে এসে যদি কেউ বলে স্যার আমার কাছে 150 টাকা নাই বা 150 টাকা, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এই 150 টাকা এটা হচ্ছে সম্পূর্ণ কৃপণতা। যার ভিতরে কৃপণতা সব থেকে বেশি সে বলবে যে স্যার 150 টাকা অনেক কিছু, কিন্তু 150 টাকা চিন্তা করে দেখো এই যুগে 150 টাকা দিয়ে 100 টাকা দিয়ে কিছু হয় না। 1 ঘন্টা বা 10 মিনিট একটা চায়ের আড্ডায় কিন্তু 100 টাকা খরচ হয়ে যায়। তো যাই হোক আমরা তোমাদেরকে এটা পিডিএফটা নেওয়ার জন্য বলতেছি, তোমরা নিলে আশা করি তোমাদের ভালো একটা বেনিফিট হবে। এবং আমরা প্রতিদিনই ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব। সো আমাদের যখন তোমাদের আবেদনটা শুরু হবে এপ্রিলের ধরো সামনের মাস থেকে শুরু হবে, তখন আমরা পর্যায়ক্রমে রেগুলার ক্লাস নেব ইনশাআল্লাহ, ঠিক আছে? সো যারা আজকের ক্লাসটা করেছো, আজকের যে তথ্যগুলা বললাম, এই বিজ্ঞাপন বা হচ্ছে তোমাদের এই সিলেবাস সম্পর্কে, A to Z মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে, কোন কোন টপিকগুলো পড়তে হবে, কতগুলা পদসংখ্যা, A to Z ইচ অ্যান্ড এভরিথিং, আশা করি যে তোমার এই ক্লাসটা তোমাদের কাজে আসবে। তো ক্লাসটা যদি ভালো লাগে থাকে বা খাদ্য অধিদপ্তর সম্পর্কে তোমাদের কুটিনাটি যে প্রশ্নগুলো ছিল এগুলোর উত্তর যদি আমরা দিয়ে থাকতে পারি, আশা করি যে তোমাদের এখান থেকে স্যাটিসফ্যাকশনের জায়গাটা ফুলফিল হবে। এবং তোমরা অবশ্যই লাইক বাটনে হিট করবা, ক্লাসটা শেয়ার করবা এবং তোমাদের ফ্রেন্ড, তোমাদের বন্ধু বান্ধবীদেরকে মেনশন করবা, ঠিক আছে? তো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ইনশাল্লাহ। সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, এই দোয়া প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।